বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও ফজলুর রহমান ওরফে ফজলু পাগলা এদের বিরুদ্ধে জনগণের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। যা করেছে 24-এর পক্ষের শক্তি কোনো বিপ্লবী চুপ থাকতে পারে না। রুমিন ফারহানা বিশেষ করে ফজলুর রহমানের বিরুদ্ধে মব করা এখন ওয়াজিব হয়ে গেছে। আই রিপিট, রুমিন ফারহানা বলে না যে ধানমন্ডি 32 এটা জঘন্যতম মব। আমি তো বলি ওই যে মব, ফজলুর রহমানের উপর মব করা এখন ওয়াজিব হয়ে গিয়েছে। আপনি যদি 24-এর স্পিড ধারণ করেন, ফজলু পাগলার বিরুদ্ধে মব ওয়াজিব। আমি অবশ্যই মবের পক্ষে, মব করেই তো হাসিনার পতন ঘটিয়েছে। মবই হচ্ছে বিপ্লব। অতএব মব নিয়ে হীনমন্যতা থাকবেন। আমি স্পষ্ট করে বলি দর্শক, এটা পিনাকি ভট্টাচার্য বলে, ধানমন্ডি 32 নম্বর তিনি ভেঙেছেন, তিনি বুলডোজার চালিয়েছেন, মামলা করেন তার বিরুদ্ধে, পারলে ফাঁসি দেন, তিনি দায় স্বীকার করছেন। এইভাবে আমরা বলছি যে আসলে আমরা যদি জুলাই অগাস্টে সেতু ভবনে আগুন না দিতাম, বিটিভি ভবনে আগুন না দিতাম, নরসিংদী কারাগার ভাঙচুর না করতাম, আমরা যদি মেট্রো রেলে ভাঙচুর না করতাম, তাহলে হাসিনার পতন হতো না। আমরা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ হত্যা করে ঝুলিয়ে না রাখতাম, বিভিন্ন জায়গায় পুলিশকে যদি জয় বাংলা না করতাম, তাহলে আমাদের মহান বিপ্লব হতো না। ওগুলো ছিল বিপ্লবের সবচেয়ে শক্তিশালী উপাদান, ওইগুলোই ছিল মূল। বীরশ্রেষ্ঠ কারা জানেন? যেমন আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ তো অনেকে করেছে, বীরশ্রেষ্ঠ মাত্র 7 জন। যারা বীরশ্রেষ্ঠ হয়েছে তারা কি করেছে? তারা কি 9 মাস যুদ্ধ করেছে? না, 9 মাস যুদ্ধ করেনি। তারা কেউ পাকিস্তান থেকে বিমান নিয়ে আসতেছিল, আসার পথে নিহত হয়েছে, তারা বীরশ্রেষ্ঠ। একটা দুইটা ঘটনার কারণে বীরশ্রেষ্ঠ। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যদি কাউকে বীরশ্রেষ্ঠ বলতে হয়, তাহলে বীরশ্রেষ্ঠ বলতে হবে ওই যারা পুলিশ হত্যা করেছে তারা, কারণ ওইটি ছিল আসল ঘটনা। পুলিশ হত্যাকারীরা হচ্ছে বীরশ্রেষ্ঠ। এটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি ধান্দাবাজ, আপনি প্রতারক, আপনি 24 নিয়ে নাটক করছেন। হ্যাঁ, বিএনপি জামাতের কাছে জিজ্ঞেস করলে বলবে না 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 আমরা পুলিশ হত্যা করিনি, অথচ তারাই করেছে। জামাতের লোকজনও করেছে, বিএনপির লোকজনও করেছে, তাদের নেতৃত্বে এগুলো, কিন্তু এগুলো স্বীকার করবে না। কিন্তু না, এগুলো আপনি যদি স্বীকার না করেন, এগুলো অস্বীকার করেন, তাহলে দেখবেন পরবর্তীতে ওই পুলিশ হত্যার দায় আপনিই জেলে যাবেন। বরং এগুলো স্বীকার করে গ্লোরিফাই করেন, কিচ্ছু হবে না। এই পুলিশ থাকতে পারবে না, এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করতে হবে, এই পুলিশ সংস্কার করে বদলে দিতে হবে। আমরা এই পুলিশ মানি না। দর্শক, ঘটনা যেটা ঘটেছে আপনারা জানেন, বেশ কিছুদিন আগের ঘটনা। জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় ডক্টর কামাল ছিলেন, বিএনপির ফজলুর রহমান ছিলেন। এদের উপস্থিতিতে জুলাই আগস্ট আন্দোলনকারীদের সরাসরি শুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছেন ডক্টর মাহমুদ নামের এক মুক্তিযোদ্ধা। ওই শুয়ারের বাচ্চারা বলে দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা কি বুঝতে পারছেন? মানে আমাদের জুলাই বিপ্লবীদেরকে শুয়ারের বাচ্চা বলেছে ডক্টর মাহমুদ। ও শুয়ারের বাচ্চা, ওর মা বাপ, ওর 14 গোষ্ঠী শুয়ারের বাচ্চা। এখন এটা আওয়ামী লীগের লোকজন এর চাইতেও খারাপ গালি দিতে পারে, দ্যাটস ডিফারেন্ট কেস। আওয়ামী লীগকে তো আমরা জয় বাংলা করে দিয়েছি, ওরা তো গালি দিবেই। কিন্তু কথা হচ্ছে এখানে বিএনপি নেতা ফজলুর রহমানের উপস্থিতিতে দিয়েছে জুলাই বিপ্লবীদের শুয়ারের বাচ্চা বলেছে। মাইন্ড ইট, রাইট ইট ডাউন। এবং ফজলুর রহমান যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে, তখন চারদিক থেকে, অনুষ্ঠান স্থলের বিভিন্ন প্রান্ত থেকে জয় বাংলা স্লোগান ভেসে এসেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুধু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং ফজলুর পাগলা নিজেই শেখ মুজিব বন্দনা কি করেছেন এটা নিয়ে আলোচনা আলাদা করেছে। দর্শক, আপনি চিন্তা করেন, আমাদের বিপ্লবের 1 বছর পূর্ণ হওয়ার আগেই আমাদের বিপ্লবীদের শুয়ারের বাচ্চা বলে গালি দেয় বিএনপি নেতার উপস্থিতিতে, আর তারেক রহমান সেই বিএনপি নেতাকে বহিষ্কার করে না। এর মানে তারেক রহমান নিজেই গালি সমর্থন করে। তাহলে তারেক রহমান কেন বহিষ্কার করেন না? এবং ধানমন্ডি 32-এ ফুল দিতে যায়, এবং রুমিন ফারহানা বলে ধানমন্ডি 32 ভাঙা ওটা ছিল বড় মব। মানে আওয়ামী আন্ডা বাচ্চারা, আসলে ঘটনা হচ্ছে তারেক রহমান, এই ফজলু পাগলা, রুমিন ফারহানা, এদের মাধ্যমে আওয়ামী প্রশংসা করিয়ে আওয়ামী লীগের ভোট কাজ করতে চান, যে আওয়ামী লীগের ভোটগুলো যেন তারা পায়। কি মাথা, এই ব্রেন নিয়ে আসছে তারেক রহমান রাজনীতি করতে। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারেক রহমান? সিজিপিএ কত?
এসএসসি তে রেজাল্ট কি? এই মেধা নিয়ে রাজনীতি করেন? ফজলুর রহমান আর রমিন ফারহানা আওয়ামী লীগের প্রশংসা করুক, আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিবে, কি হাস্যকর চিন্তা। অথচ বিএনপির ভোট যে জয় বাংলা হয়ে যাচ্ছে তাদের কারণে, এটা দেখছে না। মানে এটা বিষয়টা কেমন যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধা, যে পাগড়ি বাঁধতে তো হয়, এখন পাগড়ি তো নাই, তো লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাঁধি। আরে তোর নিজের ভোট নাই হয়ে যাচ্ছে আর তুই আওয়ামী লীগের ভোট চাও। আওয়ামী লীগের ভোটের জন্য এদেরকে মাঠে নামিয়েছে, যদি ফজলু পাগলার বিরুদ্ধে বিএনপির লোকজন খেপেছে। আর রমিন ফারহানা যে কি বাট পার, কোন প্রোডাক্টের মাল, এটা আমাদের পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন এরপর আর কোনো কথা থাকে না। তো দর্শক, ফজলুর রহমানের উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের শুয়োরের বাচ্চা বলেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হয়েছে, ফজলু পাগলা নিজে এই স্লোগান দিয়েছে। এজন্যে ফজলু পাগলার উপর মব করা ওয়াজিব হয়ে গিয়েছে। মব করেন, কেউ কিছু বলবে না, ফজলু পাগলাকে ধরে পিটিয়ে হাত পা ভেঙে দেবে, কিচ্ছু কেউ করবে না। বিএনপির লোকজন মিছিল করবে আপনার পক্ষে। বিএনপির লোকজন তো তারেক রহমানের ভয় এখন কিছু বলতে পারছে না। জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ফজলু পাগলা যে ঘটনা ঘটিয়েছে তার উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের যেভাবে শুয়োরের বাচ্চা বলে গালি দেওয়া হয়েছে, জাস্ট তারেক রহমান বলে দিক যে ফজলু পাগলা আজকে থেকে বিএনপির কেউ না। 24 ঘন্টার মধ্যে দেখবেন যে ছাত্র দলের লোকজন ফজলু পাগলাকে জুতা দিয়ে পিটিয়েছে, ওর হাত পা ভেঙে দিচ্ছে, আর মুক্তিযোদ্ধা ওর পিছন থেকে ভরে দিচ্ছে। জাস্ট বলুক যে ফজলুর রহমান বিএনপির না, এর মানে বিএনপির লোকজন তার প্রতি এতটা ক্ষুব্ধ। তা আমরা প্রথমে তারেক রহমানকে আহ্বান জানাবো যে ফজলু পাগলাকে বহিষ্কার করুন আর রমিন ফারহানাকে সতর্ক করুন। আর ফজলু পাগলাকে বহিষ্কার করার পর এই আওয়ামী দালাল চরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না হলে ওর কপালে মব আছে। আমরা বললাম না আমরা মবের পক্ষে। আমি এই আলোচনার শুরুতে মবকে কিভাবে গ্লোরিফাই করেছি, জাস্টিফাই করেছি দেখেছেন। বাংলাদেশে দ্বিতীয় সংবিধান এই গণহত্যাকারীদের চূড়ান্ত পরাজয় বিচারের আগ পর্যন্ত পুলিশ যদি অপরাধীদের গ্রেপ্তার করতে না পারে তা আমরা তো মব করবই। মব হয় কখন? যখন পুলিশ অপরাধীদের ধরতে পারে না, তখন জনগণ ধরে। এই ফজলুর রহমানকে যদি পুলিশ না ধরতে পারে তখন জনগণ এর উপর মব করবে। এর উপর মব করা জরুরি, একে ধরুন, এটা ধরা ওয়াজিব। আসলে বিএনপি নির্বাচন পিছিয়ে দিতে চায়, হ্যাঁ, এরকম একটা তথ্য সামনে এনেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ মানে আমাদের আস্থার প্রতীক, হাসনাত আব্দুল্লাহ মানে আমাদের ভরসার প্রতীক, বিশ্বাসের জায়গা। হাসনাত যা বলেন এটা বিশ্বাস করতে হবে, বিশ্বাসযোগ্য। বিশ্বাস করার মতো বৈশিষ্ট্য হাসনাত আব্দুল্লাহর আছে। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের চাইতে অনেক বড় বীর মনে করি হাসনাত আব্দুল্লাহকে। বাংলাদেশের পার্সপেক্টিভে তারেক রহমানের যে অবদান তার চাইতে 1000 গুণ বেশি অবদান এই ছোট্ট আমার স্নেহের ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত এই ছোট জীবনে যা করেছেন তারেক রহমান সেটা করতে পারেন, অসম্ভবকে সম্ভব করেছেন। হাসনাতের যে সাহসিকতা, এটা এর অর্ধেক বা 100 ভাগের 1 ভাগও তারেক রহমান দেখাতে পারেনি। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহ বলেছেন যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই নির্বাচন পেছাতে চায়। এর অর্থ কি দাঁড়াবে? সংস্কার পিছিয়ে দিচ্ছে কারা? বিএনপি। নির্বাচন পিছিয়ে দিতে চায় কারা? বিএনপি। ক্লিয়ার কথা, প্রমাণিত হলো যে বিএনপি নির্বাচন পিছিয়ে দিতে চায়। হাসনাত আব্দুল্লাহ যে তথ্য দেন, ইজ ইট ট্রু? কেন, কিভাবে? দেখেন, বিএনপি উপরে বলছে এক্ষুনি নির্বাচন চাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মানবে না। এখন সংস্কার যদি আপনি 5 বছর ঠেকিয়ে দিন তাহলে 5 বছরে কোনো নির্বাচন হবে না। একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশে বিএনপি যতই জিকির করুক, জিকির করতে করতে মুখে ফেনা উঠে যদি মারাও যায়, তারপরও জামাত চরমনাই এনসিপি কে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়, হবে না। এর অর্থ কি? যে নির্বাচন হতে হলে একটা ঐক্যমত লাগবে, আর ঐক্যমতটা হবে কিসের ভিত্তিতে বা কিসের পর? সংস্কারের পর। জামাত চরমনাই এনসিপি কখন বলবে না যে নির্বাচনে আর কোনো আপত্তি নেই? সংস্কারের পর বলবে না, আর বলার সাহসও পাবে না। এজন্য সংস্কার নিয়ে যত টালবাহানা করবে নির্বাচন তত বিলম্ব হবে। এটা কঠিন কিছু না। বিষয়টা যদি এরকম হতো যে দেশে আওয়ামী লীগ আছে, বিএনপিও আছে, তাহলে জামাত চরমনাই এনসিপি নির্বাচন বর্জন করলেও নির্বাচন করে ফেলতে পারত। যে না, বিএনপি আওয়ামী লীগ তো আছে, এখন আওয়ামী লীগ নেই, আপনি কাকে বাদ দিয়ে নির্বাচন করবেন? জামাতকে বাদ দিয়ে সম্ভব?
আওয়ামী লীগ তো তাদের ওই যে ডোমেস্টিক অ্যানিমাল কি বলে বাংলায়, গৃহপালিত বিরোধী দলকে নিয়ে নির্বাচন করত। একটা দলকে গৃহপালিত বিরোধী দল বানাতো, জাতীয় পার্টিকে, কিংস পার্টিগুলো নিয়ে নির্বাচন করত, ডামি প্রার্থী দিত। কিন্তু বিএনপির তো কিংস পার্টিও নাই, বিএনপির তো গৃহপালিত দলও নাই। গৃহপালিত দল দু একটা ঠিক করেছিল, তারা দৌড় দিয়ে চলে গেছে চরমোনাই জামাত বলায়। এখন এর অর্থ হচ্ছে বিএনপি যদি ক্ষমতাও এখন আসে, সাপোজ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার, বিএনপি সরকার, অথবা ইউনূস সাহেব চলে যেতে পারেন, হয়তো চলে গেলেন, তারপরে যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তিনি একদম বিএনপির দালাল। সেই বিএনপির দালাল না, খালেদা জিয়াকে রাষ্ট্রপতি আর তারেক রহমানকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিলেও বাংলাদেশে কোনো নির্বাচন আয়োজন করতে পারবে না। কারণ জামাত এনসিপি চরমোনাই যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, ওটা কোনো নির্বাচন না। কাকে নিয়ে নির্বাচন করবে? বিএনপি নিজেরা? এটা হবে না, কেউ পারবে না। অতএব যে বাস্তবতাটা বিএনপি জানে যে জামাত, এনসিপি, চরমোনাই বা এই অন্যান্য সব দল, এদেরকে ম্যানেজ করে বুঝিয়ে শুনিয়ে একটা ঐক্যমত না হলে, সংস্কার না হলে, বিচার না হলে, এই তরুণরা যেটা চায় সেটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবেই না। তাহলে বিএনপি কেন সেই সংস্কার বিচারের বিরোধিতা করছে? এর অর্থ হচ্ছে বিএনপি আসলে নির্বাচনেই বিরোধিতা করছে, নির্বাচনেই পিছিয়ে দিতে চায়। কারণ বিএনপি জানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জিততে পারবে না। বিএনপির মুরদ নেই, তাদের সেই ভোট নেই। তারা যেটা ভেবেছিল যে নির্বাচন হলেই মনে হয় বিএনপি ক্ষমতায়, না, এটা ভুল কথা। সেই বাস্তবতা নেই। নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে না। বিএনপি সেকেন্ড হতে পারে, রাষ্ট্র হতে পারে, সেকেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি। একটা ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। কে সরকার গঠন করতে পারবে পারবে না, এটা হয়তো বা ডিপেন্ড করবে অমুক দল কোন দলকে সরকার গঠনে সহায়তা করবে, অথবা স্বতন্ত্র প্রার্থীরা কাকে সমর্থন দেবে, এগুলোর উপর। তো নিশ্চিত বিএনপি জিতে যাবে, এটা একটা রং আইডিয়া। আর বিএনপি চায় নিশ্চিত জিততে, কারণ তারেক রহমান নিশ্চিত বিজয়ের গ্যারান্টি ছাড়া দেশে আসবেন না। এই জায়গাটায় বিএনপি আসলে সুষ্ঠু নির্বাচন পিছিয়ে দিতে চায়, সুষ্ঠু নির্বাচন চায় না। তারা চায় ভাগ বাটোয়ারা, কারচুপি নির্বাচন। কিন্তু না, সেটা পারবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের তাৎপর্য আশা করি দর্শক আপনাদেরকে বুঝাতে পেরেছি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে তারাই আগামী জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়। নতুন করে একটি দল মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারে নিয়েছে। মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারকে তারেক রহমান এবং বিএনপি। কিভাবে বিএনপি এবং তারেক রহমান মুজিববাদের পাহারাদার, একটু ব্যাখ্যা করি। যেমন বিএনপির ফজু পাগলা বলছে যে শেখ মুজিব মহান, শেখ মুজিব ভালো, শেখ মুজিবকে অপমান করা যাবে না, এটা সহ্য করব না আমরা। শেখ মুজিবের 32 নম্বর বাড়ি ভাঙায় নাকি তার হৃদয় খান খান হয়ে গিয়েছে। মহান নেতা শেখ মুজিব, শেখ মুজিবের মতো মহান নেতা, স্পষ্ট বলে। এবং বিএনপির লোকজন নিয়ে এই ফজলুর রহমান জয় বাংলা স্লোগান দেয়, এবং ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়িতে ফুল দিতে যেতে চায়। তাহলে আপনি বুঝুন যে মুজিববাদের পাহারাদারকে। এবং বলে শেখ হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ ভালো। তা মুজিববাদের পাহারাদার কে? ক্লিয়ার। এখন বলছেন যে ফজু পাগলাকে বলতে পারে, কিন্তু তারেক রহমানকে কেন বললাম? তারেক রহমান এই ফজু পাগলাকে কেন বহিষ্কার করে না? এই জন্য তারেক রহমান নিজেই দেয়। রুমিন ফারহানা, এই ফজু পাগলা, এদেরকে মূলত তারেক রহমান নামিয়ে দিয়েছে ভারতের বুদ্ধিতে। তারেক রহমান নিজেই এখন কালপ্রিট, তিনি মুজিববাদের পাহারাদার। কারণ তিনি দেখছেন যে আওয়ামী লীগ ফিরে না আসলে তাদের আকামের রাজনীতি আর থাকে না, চান্দাবাজি নাই হয়ে যাবে। চান্দাবাজি না থাকলে তো বিএনপি কোনো কর্মী পাবে না। এজন্য তারেক রহমান বিএনপিকে, আওয়ামী লীগকে ডেকে আনছে, আর এই মুজিববাদকে এভাবে নর্মালাইজ করছে ফজু পাগলাদের মাধ্যমে। তারেক রহমান তখন এই আওয়ামী পুনর্বাসন মুজিববাদের পাহারাদার তকমা থেকে বাঁচতে পারবে যখন ফজু পাগলাকে লাথি দিয়ে বিএনপি থেকে বের করে দিবে। আর ফজু পাগলাকে বিএনপি থেকে বের করে দিলে জনগণ ফজু পাগলাকে রাস্তাঘাটে ঝাড়ু পেটা করবে। কিন্তু বিএনপি নেতা এই কারণে ঝাড়ু পেটাটা হয়তো করতে পারে না, কারণ বিএনপি বড় দল। যদিও বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন এই ফজু পাগলার বিরুদ্ধে খেপেছে। তাই মুজিববাদের পাহারাদার ও ঠিকাদারি নিয়েছে বিএনপি, এটা হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির এক ভাই টকশোতে বলেছেন বসুন্ধরাকে নিয়ে কথা বলায় নাকি তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, ভয় পেয়েছেন। আমরা জানতে চাই বাংলাদেশের রাজনীতি কাদের কাছে বর্গা দেওয়া হয়েছে? আমাদের রাজনীতি বসুন্ধরা ও এসালমের কবল থেকে বের করে আনতে হবে।
আমাদের রাজনীতি দর্শনকারীদের কবল থেকে বের করে, মানে আনভিরকে বলছে দর্শনকারী, লুটপাটকারীদের কবল থেকে বের করে আনতে হবে। বসুন্ধরা এসালামকে বাংলাদেশের রাজনীতি বর্গা দিয়ে দেশ ধ্বংসস্থলে পরিণত করেন। দেখেন, বসুন্ধরা এসালামের এখন ঠিকাদারি নিয়েছে বিএনপি। এই সালাউদ্দিন আহমেদ এসালাম গ্রুপ বিষয়ক সম্পাদক বিএনপির। ওইরকম বসুন্ধরা স্পন্সরে বিএনপি প্রোগ্রাম করে, আপনারা দেখেছেন, জুলকারনাইন সাহেব দেখিয়েছে যে বিএনপির প্রোগ্রামের বিল দেয় সোনারগাঁ হোটেলের বসুন্ধরা গ্রুপ। তো এই জন্যে এই এসালাম এবং বসুন্ধরাদের যে রাজনীতির হেজিমনি, এটাই হাসনাত আব্দুল্লাহরাই ধ্বংস করতে পারবে, বিএনপি পারবে না। কারণ তারেক রহমান নিজেও এসালাম গ্রুপে টাকা খায়, তারেক রহমানকে নিয়মিত লন্ডনে টাকা দিয়ে। তারেক রহমান নিজে এসালামের সাথে বৈঠক করেছে 5 আগস্টের পর, নিজে বৈঠক করেছে লন্ডনে। তাহলে তারেক রহমানের আমাদের আস্থার প্রতীক না, এরা এসালামের খপ্পরে করেছে, ভারতের খপ্পরে করেছে। আমাদের আস্থার প্রতীক এ হাসনাত আব্দুল্লাহরা, তারেক রহমান নয়। হাসনাত আব্দুল্লাহ আমাদের হিরো। ডক্টর ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে ব্যর্থতা স্বীকার করলো। এখন ব্যর্থতা স্বীকার করলে তো তার দায় নিতে হবে। তাহলে কি 5 আগস্টের পর চলে যাবেন, নতুন কোন সরকার আসবে, আসা উচিত? অনেক কিছু ঘটতে পারে 5 আগস্টের পর। 5 আগস্ট পর্যন্ত রাজনীতির ডেডলাইন, অপেক্ষা করা হবে যে কি ঘটে, কি হয়, সরকার কি পারে। যদি না হয় তাহলে তরুণ প্রজন্ম বা বিপ্লবী জনতা বিকল্প খুঁজবে, কোনো সন্দেহ নেই। দেখেন, সবচাইতে মিনিমাম যে বিষয়টা, যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে না পারে 5 আগস্টের আগে, তাহলে এই সরকার টিকে থাকার নৈতিক বৈধতা হারাবে। এবং এমনকি জুলাই সনদ যদি কার্যকরভাবে প্রফেসর ইউনূস বাস্তবায়ন করতে না পারেন, তাহলে প্রফেসর ইউনূস নিজেই ব্যর্থতার দায় নিয়ে চলে যেতে পারেন। আগের বার চলে যেতে চেয়েছিলেন, সবাই ঠেকাতে চেয়েছিল, এবার কেউ ঠেকাতে চাইবে না। তো দেশ যেদিকে যাচ্ছে, যেভাবে বিভক্তি দেখা যাচ্ছে, যেভাবে ঐক্যের সম্ভাবনা, ঐক্যমতের সম্ভাবনা একদম ব্যর্থ হয়েছে, এটা গত বছর 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত এবারের মতো এরকম হয়নি। এই ব্যর্থতার আগেই ইউনূস চলে যেতে চেয়েছিলেন, এই ব্যর্থতার পর চলে কেন যাবেন না? অতএব সামনে অনেক কিছু ঘটবে, সে পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। দর্শক, উপদেষ্টা মাহফুজ বলেছেন, কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি মাহফুজ আলম। এর মানে সফলতার কাছাকাছি, ধারে কাছেও যেতে পারেনি। এখন ধারে কাছেও যেতে পারেনি, তাহলে আপনি কেন থাকবেন? বা মাহফুজরা কেন, মাহফুজ স্বীকার করা মানে কি? সরকারের পক্ষ থেকে এটা আনুষ্ঠানিক স্বীকারোক্তি যে আমরা পারিনি। এটা কিন্তু সরকারের লোকজন সাধারণত বলে না, স্কিপ করে, কিন্তু না, এখন বলছে। এটার একটা তাৎপর্য হচ্ছে যে এই সরকারেরই একটা অংশ সরকারের ভেতরে কিছু রদবদল করে 5 আগস্টের পর, যেমন এই মাহফুজরা চায় রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে, কিন্তু বিএনপির কথা মতো কেউ কেউ সরাতে দিতে চায় না। মাহফুজরা হয়তোবা সেনাপ্রধানও সরাতে চায়, কিন্তু এই চুপ্পুর কারণে সেনাপ্রধান সরানো সম্ভব হচ্ছে না। এরকম নানান অনেক বিষয় আছে। তো এই জন্যে এই মাহফুজ বা তরুণরা, এরা কিন্তু আসলে মাহফুজদের সম্পর্কে আমাদের যতই ক্ষোভ কিংবা সমালোচনা থাকুক, সান্ডা মাহফুজ, বোতল মাহফুজ, যাই বলি না কেন, ওদের মধ্যে বিপ্লবী স্পিরিট আছে, এটা ঠিক। এবং ওরা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওয়ান অফ দি মাস্টার মাইন্ডস, এটাও ঠিক, নট অনলি মাস্টার মাইন্ডস। বিপ্লবের, আমাদের জুলাই আন্দোলনের পলিসি মেকার্স যারা ছিলেন, তাদের মধ্যে 10 জনের একজন মাহফুজ আলম। অতএব তার এই জায়গাটায় আমরা রেসপেক্ট রাখবো। তো দর্শক, মাহফুজ যখন বলছেন কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারেনি, এর অর্থ ভয়াবহ। তা আমরা কেন পারিনি, কাদের কারণে পারিনি, কারা বিএনপির কথায় চুপসে যে বিএনপির কোলে উঠে বসে লন্ডনে, যে তাদেরকে সরাও। হয়তো ইউনূসের কারণেই পাচ্ছে না, ইউনূস দিয়ে দুর্বল চিত্তের প্রফেসর ইউনূসকে দিয়ে হচ্ছে না, এটাও হতে পারে। মাহফুজরা হয়তো বা চায় যে না, এমন একটা সরকার হতে পারে, সেটা ইউনূসের নেতৃত্বেই 5 আগস্টের পর রূপ পরিবর্তন করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। কি সেটা? বিপ্লবী সরকারের রূপ নিতে হবে, এই সংবিধানকে লাথি দিয়ে ফেলে দিতে হবে, চুপ্পুকে সরাতে হবে। এরপরে নতুন ভাবে আবার শহীদ মিনারে যে শহীদ পরিবারের সদস্যদের হাতে শপথ নিতে হবে, অথবা আহতদের হাতে শপথ নিতে হবে। মাহফুজরা হয়তো এটা চায়, যে কারণে ব্যর্থতা স্বীকার করা, যে না, এই হাসিনার সংবিধান রেখে
হাসিনা চুপপুকে রেখে আপনি আকাঙ্ক্ষার ধারে কাছেও যেতে পারবেন না, ইটস রিয়ালিটি। এই জায়গাটা থেকে হয়তো মাহফুজরা এটা স্বীকার করছেন। এই স্বীকারোক্তি ইউনূসের জন্য ভয়াবহ বলে আমরা মনে করি। তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আমাদের অনেক অর্জন আছে, আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ, অনেক দিনের লড়াই। এই লড়াইয়ের ইতিহাস 1 বছর 2 বছর নয়। এটা নিয়ে আমার আলাদা আপত্তি আছে। এই লড়াইয়ের ইতিহাস দীর্ঘ নয়, এটা ফাও কথা। তবে হ্যাঁ, রাষ্ট্র সংস্কারে যে আমাদের সুপ্ত বাসনা, এটা দীর্ঘ। কিন্তু হাসিনার পতন এটা 17 বছরের কোনো ধারাবাহিকতা নয়, এটা হঠাৎ করে হয়ে গিয়েছে, এটাই সত্য। আবু সাইদ মারা না গেলে বা ওইরকম ঘটনা না ঘটলে হাসিনার পতন, বিএনপি জামাতের কনভেনশন আন্দোলনে 41 সালেও হাসিনার পতন হতো না। অতএব ওগুলোর কোনো ভ্যালু নেই। শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত আরিফুর রহমান পরিচালিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ জুলাই আপরাইজিং এর প্রিমিয়ার শো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেখেন, ওভারঅল এই যে জুলাই সনদ দিতে না পারা, এই ব্যর্থতা তো আছেই। একই সাথে এই আমাদের গণমাধ্যমগুলোকে কতটুকু পরিশুদ্ধ করতে পেরেছে, ফেসিবাদ মুক্ত করেছে, এই বিষয়ে মাহফুজ আলমকে জবাবদিহি করতে হবে। তিনি তথ্য উপদেষ্টা হিসাবে কিছুই পারেননি, সেই পুরনো বৃত্তে আটকে আছে। সে আগের মতো দালালি করে প্রথম আলো ডেইলি স্টার। যেই প্রথম আলো ডেইলি স্টার মানবাধিকার লঙ্ঘনের বৈধতা উৎপাদন করেছে, শিবির হত্যার বৈধতা উৎপাদন করেছে, তাদেরকে কি করেছে? কিছু করেছে না। অথবা তাদের কি কোনো পরিবর্তন আনতে পেরেছে? সে আগের পুরনো বৃত্তি এরা আছে। মাহফুজ বলেন, বিগত 16 বছরে দেশের জনসাধারণ নিপীড়ন, হত্যা, গুম ও খুনের শিকার হয়েছেন। আমরা ফেসিবাদের উৎখাত করেছি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে বারবার নানা অনুষ্ঠান করতে হবে। তবে হ্যাঁ, মাহফুজের কিছু ভালো দিক আছে, যে কিছু অনুদান দেয়া, এটা অন্য কেউ থাকলেও করতেন, এটা মাহফুজের স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট নয়। জুলাইকে স্মৃতিতে ধারণ করে রাখার জন্য সিনেমা, শর্ট ফিল্ম বা এগুলো বেশি বেশি করতে হবে, বিভিন্ন আর্কাইভ করতে হবে, বিশেষ করে ব্যাপকভাবে সিনেমা করতে হবে জুলাইকে ধারণ করে রাখার জন্য। এগুলোতে মাহফুজদের কিছু মনোযোগ আছে, কারণ মাহফুজদের অ্যাটলিস্ট এই জিনিসটা বোঝেন। মাহফুজদের বিরুদ্ধে আমরা যতই কথা বলি বা গালি দিই, মৌলিক একটা জিনিস মনে রাখবেন, এই বিপ্লব পুরোপুরি ব্যাহত হলে মাহফুজদের কল্লা থাকবে না, হয় পালাতে হবে নইলে হত্যা করবে এদের। এই জন্যে কিছু কিছু জায়গায় মাহফুজরা কখনো বেইমানি করবেন না। কিছু কিছু জায়গায় সাময়িক সময়ের জন্য ভারতের কোলে উঠে বসতে পারেন, জামাতের ঊর্ধ্বে উঠে নিজের রাজনীতি কায়েমের চেষ্টা করতে যে ভুল করতে পারেন, কিন্তু একদম গণঅভ্যুত্থান বা বিপ্লব ব্যাহত হোক এটা চাইবেন না। কারণ এটা হলে যতই দালালি করেন এই মাহফুজদের কল্লা যাবে। এই জন্য এই মাহফুজ, নাহিদ, আসিফ বা যারাই হোক, ওরা ভুল ত্রুটি করলো, ওদের মিনিমাম একটা রেসপেক্টের কিংবা মিনিমাম একটা আস্থার জায়গা আমরা রাখতে পারি। যেমন বিএনপির লোকজন আন্দোলন অংশগ্রহণ করেনি, বিএনপি নেতারা, তাদের সাথে 24-এর গণবিপ্লবের কোনো সম্পর্ক নাই, বিএনপির কর্মীদের আছে, তাদের ভয় নেই। এই জন্য আওয়ামী লীগ আসলে তাদেরকে কিচ্ছু বলবে না। ভয়টা হচ্ছে সাদিক কায়েম, মাহফুজ, ফরহাদ, নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, ওদের। তথ্য উপদেষ্টা বলেন, যারা অধিকার আদায় শহীদ হয়েছেন ও শহীদ পরিবার সবার যে ভূমিকা রয়েছে, সেসব স্মৃতিকে সবার মধ্যে বারবার মনে করিয়ে দিতে এবং এক্ষেত্রে আমাদের কি দায়িত্ব স্মরণ করিয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান বেশি বেশি করতে হবে। যাই হোক, আরো নানান বিষয়ে কথা বলেছেন। মৌলিক মেসেজ এটাই যে আমরা আসলে সফল না, সফলতার ধারে কাছেও যেতে পারিনি। 5 আগস্টের পর ভিন্ন কিছু হতে পারে।